আসলে একটা সিনেমায় বা বড় লার্জ স্কেলের সিনেমায় কাজ করার আমি দীর্ঘদিন ধরে নাটকে কাজ করতেছি। তো মাঝখানে আমি অনেকটা গ্যাপ ছিল আমার, আমি কাজ করতে পারিনি বিকজ অফ আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, বিজনেস রিলেটেড কাজ ছিল। তো এইটাতে যখন এটা করার সুযোগ হয়েছে তখন আমি ভাবছিলাম যে ঠিক আছে, আমি যখন অনেক দিন পরে কামব্যাক করতেছি একটা ভালো ক্যারেক্টার দিয়ে, তো ওইটাতে বিশাল বড় একটা অপরচুনিটি হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। তো সেই ক্ষেত্রে যখন আমি কাজটা করতে পারিনি প্রথম, মানে প্রথম কয়েকদিন আমার খুবই খারাপ লেগেছে এবং সেইটার জন্য প্রযোজক শেরিন আক্তার সুমি এবং ওনার হাজব্যান্ড আজিম ভাই আমাকে খুব মানে ওই সময়টায় সান্ত্বনা দিছে বা ওই সময়টায় আমার পাশে ছিল। এবং সবচেয়ে বেশি পাশে ছিল হচ্ছে মেহেদী হাসান হৃদয়। ওরে আসলে ওর কথা না বললেই নাই, মানে ওর সাথে যে আমার সম্পর্কটা আসলে এটা সিনেমার তৈরির কাজের থেকেও মনে করেন ওর থেকে একটু সম্পর্কটা আমার পার্সোনাল লাইফেও বেশি। তো ও একটু ভেঙে পড়ছিল যে শুটিংটা আসলে আমি করতে যাচ্ছি এই সময় আমার জিল্লু ভাই নাই পাশে। তো আমি ওরে তখন বললাম যে কোনো অসুবিধা নাই, এটা তোমার প্রথম সিনেমা, এটাকে লালন করতে হবে, ধারণ করতে হবে, আমরা যেভাবে প্রথম থেকে ভাবছি সিনেমাটা করব ওভাবে করো। কিন্তু ওকে ঠিকই দিছি, কিন্তু আমি নিজে যখন একা একা এখানে ছিলাম প্রতিদিনও শুটিং স্পট থেকে আমাকে প্রতিদিন শুটিং শেষ করে আমার সাথে কথা হইতো, প্রত্যেকটা টিমের সবার সাথে কথা হইতো, তখন একটু খারাপ লাগতো। তো তখন ওরাও বুঝতে পারছে যে আসলে ভাই করতে পারেনি। তো ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমি চিত্রনাট্য এবং ক্রিয়েটিভ ডিরেক্টরের জায়গাটাতে আসি, হয়তো এইটা থেকে ভালো কিছু করার সময় অপেক্ষা করতেছে হয়তো বা, এটার জন্য আস্তে আস্তে নিজেকে মানায় নিলাম আর কি। কিন্তু পরে যখন দেখলাম যে জিল্লু নামটা এবং সাকিব ভাইয়ের ভয়েসে, মানে সাকিব খানের ভয়েসে, যে বাংলাদেশের মেগাস্টারের ভয়েসে আমার যখন জিল্লু মালদে আসে, তখন আমি ভাবলাম যে না, আমার নামটা তো অন্তত একটা ব্র্যান্ড আকারে দাঁড়াইলো, যে জিল্লু নামটা একটা ব্র্যান্ড আকারে। তখন আমার নিজের কাছে খুব ভালো লাগলো যে এত সুন্দর একটা সিনেমা আমরা সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারছি। হৃদয় এত কষ্ট করছে, সাকিব খান শুটিং নিয়ে এত কষ্ট করছে, প্রযোজকও অনেক টাকা মানে একটা নতুন পরিচালকের পিছনে খাটাইছে। এইটা আসলে মানে না আছে না, যে এই জিনিসগুলো যখন আমরা প্রথম দিন থেকে সিনেমা হলে যাওয়ার পর থেকে যখন দর্শকের রিভিউ শোনা শুরু করছি, ওইগুলো না আসলে আর মনে থাকে না, যে ভুলে যাওয়ার মতো হয়ে যায়, না ঠিক আছে একটা ভালো জিনিস আমরা করতে পারছি। প্রথম দিন থেকে যখন এই ডায়লগটা সবার মুখে মুখে ছড়িয়ে গেল যে জিল্লু মালদে, তো আমার আশেপাশের সারাউন্ডিং যারা আছে, তো সিনেমার থেকে ওইটা নিয়ে আমাকে বলতেছে যে এই জিল্লু মালদে। আমি যদি ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পোস্ট দিই, ওই পোস্টের নিচেও দেয় যে জিল্লু মালদে। বা আমার যে ক্লোজ স্কুল ব্যাচমেট যাদের সাথে আমার একটা গ্রুপে থাকা, ওই গ্রুপে যখনই আমি একটু নক করতেছি সবাই মানে একসাথে বলতেছে জিল্লু মালদে। তো তখন তো আর ওই উপলব্ধিটা হয় নাই বা করি নাই, কিন্তু রাতে যখন আমি ঘুমাতে যাই, রাতে ঘুমাতে যাওয়ার পরে যখন আমি চিন্তা করি যে জিল্লু মালদে, জিল্লু মালদে, জিল্লু মালদে জিনিসটা আসে, তখন আমি চিন্তা করি যে আমি যদি ওখানে থাকতে পারতাম তাইলে, তাহলে হচ্ছে আজকে আমার ভালো লাগার জায়গাটা অনেক কাজ করতো। বাট আমার জায়গায় শ্যাম ভট্টাচার্য কাজ করছে, সেও খুব ভালো কাজ করছে, সে যে একদম খারাপ করছে আমি সেটা বলবো না। সে তার যতটুকু, কারণ তার খারাপ করার কোনো স্কোপ নাই ওই জায়গায়, যেহেতু পরিচালক হিসাবে মেহেদী হাসান হৃদয় ছিল। আমি জানতাম যে সে ততটুকুই কনফিডেন্ট যে যেই চরিত্রই যেই করুক তার কাছ থেকে পিওর অভিনয়টা বাইর করে নেওয়ার ক্ষমতা তার আছে। আমি তারে আমি আমি ততটুকুই রিলায়েবল ছিলাম। যদি আমিও তার জায়গায় শ্যাম ভট্টাচার্যের জায়গায় থাকতাম, বাট আমি যদি অভিনয়টা ঠিকঠাক মতো করতেও না পারতাম, কিন্তু আমার কাছ থেকে হয়তো বেটার আরও কিছু বের করে নিতে পারতো পরিচালক, যেহেতু আমরা পুরো ক্যারেক্টারটা লালন করছি, ধারণ করছি প্রথম থেকে। সো ওই জায়গাটা থেকে আফসোস হয় যে থাকলে হয়তো আমি আরও ভালো করতে পারতাম বা ভালো করার চেষ্টা করতাম, বা হৃদয় আমার কাছ থেকে আরও ভালোভাবে বের করে নিতে পারতো, বা সাকিব ভাই আমাকে একটা আউটপুট ইনপুট দিত। ওনার কাছ থেকে একটা আউটপুট ইনপুট পাওয়া মানে হচ্ছে অনেক কিছু, যেহেতু উনি অনেক বছর ধরে ইন্ডাস্ট্রি বিলং করতেছে, এক্সপিরিয়েন্সড লোক। তো ওই জায়গা থেকে মাঝে মাঝে একটু খারাপ লাগে, কিন্তু আবার নিজেকে মানায় নেই আর কি, যে না ঠিক আছে। আসলে দুইটা ক্যারেক্টার দুই রকম। কারণ হাউসফুলে আমাকে যেই ক্যারেক্টারটা প্লে করানো হয়েছে সেটা হচ্ছে হান্নান চরিত্রটি। তো ওইটার পরিচালক হচ্ছে ইফতেখার আহমেদ ফাহমি। তো আমার কাছে, আমি যেহেতু ফাহমির
একে তো বন্ধু, দুই হচ্ছে কলিগ। তার প্রথম নাটক মুরির টিম থেকে আমি তার সাথে কাজ করা শুরু করছি, এবং তার কাছ থেকে আমি অ্যাসিস্ট্যান্ট শুরু করছি, তারপরে চিফ অ্যাসিস্ট্যান্টের কাজ আমরা শুরু করছি। আপনারা দেখবেন যে হাউসফুলে যদি প্রধান সহকারী পরিচালকের নাম যায়, ওখানে আমার নামটাও প্রধান সহকারী পরিচালকে আছে, এবং 50-50 আমরা যেটা করছি। তো হাউসফুলে যেই ক্যারেক্টার আর এই যে জিল্লুর যে ক্যারেক্টার, দুইটা একদমই ভিন্ন, কিন্তু এটা হচ্ছে চ্যালেঞ্জিং একজন অভিনেতার জন্য, একটা চ্যালেঞ্জের জায়গা। যে অভিনেতা মানে হচ্ছে আপনি সব ক্যারেক্টারই কাজ করতে হবে, অ্যাজ এ কমেডি ক্যারেক্টার আপনাকে কাজ করতে হবে। এই কমেডিটাই দিন শেষে যখন লাস্টে ক্লাইম্যাক্স সিনে আপনাকে কাঁদাইতে যেতে পারে, যা ইমোশনাল জায়গাটা যাতে ধরে রাখতে পারে। সো আমি যদি অভিনেতা হয়ে থাকি, বা আমি যদি অভিনয়টা করে থাকি, যে আমার এত বছর ধরে আমি অভিনয় করতেছি, তাহলে ডেফিনেটলি আমি নিজেকে আরও ভাঙতাম, যে বা চেষ্টা করতাম যে এই জিল্লু ক্যারেক্টারটা আরও বেশি কীভাবে ফুটায় তোলা যায়। যেটা হাউসফুলের দর্শক যেভাবে আমাকে নিছে, তার থেকেও এখন হচ্ছে সাকিব ভাইয়ের একটা বিশাল বড় ফ্যান পেজ আছে। তো সাকিব ভাইয়ের দর্শকরা আসলে আমাকে কীভাবে নিবে, আমি তার জন্য আমি নিজে, আমি হৃদয়, মেহেদী হাসান হৃদয়, আমাদের টিম, আমরা অ্যাক্টিংটা কীভাবে করব, এটার জন্য আমরা গ্রুমিং করছি, যে অ্যাক্টিংটা আসলে কত ভালো করা যায়। করার জন্য যে আমরা সাকিব ভাইয়ের যে ফ্যান বেজ আছে বা বাংলাদেশের লোকজন আছে, তারা যেন কোনোভাবেই বলতে না পারে যে এই ক্যারেক্টারটার জন্য আসলে, জিল্লু ক্যারেক্টারটার জন্য আসলে উনি পারফেক্ট না বা কিছু একটা। তো আমি যদি আসলে স্ক্রিনে থাকতাম, তাহলে হয়তোবা আমি একটা ভালো পজিটিভ ইনপুট পাইতাম। যদি নেগেটিভ আউটপুটও পাইতাম, সেটা হচ্ছে পরের বার নিজেকে ঝালাই করার জন্য আরও চেষ্টাটা করতে পারতাম। বাট করতে পারলে জিনিসটা আসলে বোঝা যেত যে আসলে কীরকম হতো না হতো। আসলে আমরা শেষের দিকে মেহেদী হাসান হৃদয় বুঝতে পারছিল যে আমরা যখন গানটা রেকর্ড হইল যে মাশরাফের, তো আমরা তো পুরো প্রথম থেকে যখন আমরা গল্প লেখা শুরু করি, গল্প লেখা শেষ একবার, কিন্তু এই ক্যারেক্টারটা যখন ও বলল যে ভাই আপনি করেন, এরপরে যখন এই ক্যারেক্টারটা দাঁড়ালো, তো আমরা যখন ওই যে প্রতি নিঃশ্বাসে যে গানটা, এই গানটা যখন রেকর্ড হওয়ার পরে একদিন রাতে 2:30টার সময় হঠাৎ করে মেহেদী হাসান হৃদয় আমার ফোন দিল যে ভাই, এই জায়গার মধ্যে হঠাৎ করে যদি শাকিব খান বলে অ্যাকশনের সময় যে জিল্লু মাল দে, এবং আপনি যদি এসে মদের গ্লাসটা তার হাতে দেন, গ্লাসটা আপনি কীভাবে দিবেন বা কী আশা করবেন, এটা যদি আপনি ধারণ করেন যে আসলে মদের গ্লাসটা আপনি কীভাবে দিবেন বা মদের বোতলটা আপনি কীভাবে দিবেন, তখন আমরা কয়েক রকমের আইডিয়া মাথায় নিয়েছিলাম যে আসলে মদের বোতলটা কীভাবে দেওয়া যায়। তো তখনই হৃদয় আমারে বলছিল তারপরের দিনই যে ভাই, এই ডায়লগটা মানুষের মুখে মুখে থাকবে, আর আপনাকে তো খুঁজে পাওয়া যাবে না, জাস্ট বিকজ অফ আপনার পিছনে 4-5 জন বাউন্সার রাখতে হবে যদি আপনি কোথাও যান। কারণ এইটা জিল্লু মালদে সাকিব খানের ভয়েসে সারা মানুষের মুখে মুখে থাকবে। এটা আমরা পুরো গল্পতেই জিল্লু যে একটা ক্যারেক্টার হয়ে দাঁড়াইছে, এবং পুরো গল্পে সাকিব খানের মার সাথে যতটা ইন্টিমেসি আমরা না দেখতে পাচ্ছি, সাকিব খানের বাবার সাথে যতটাকে ইন্টিমেসি আমরা দেখতে পাচ্ছি, ওই জায়গা থেকে সাকিব খানের ইমোশনের যেই জায়গাগুলো, ওই জায়গাতে কিন্তু জিল্লু আপনি হচ্ছেন গিয়ে অ্যাটাচমেন্টটা বেশি। ওই জায়গা থেকে সারা বাংলাদেশের লোক ভাববে যে জিল্লুই হচ্ছে একমাত্র লোক যে সাকিব খান জিল্লু ছাড়া কিছু বোঝে না। তো আমি তখন হচ্ছে একটা ইসের মধ্যে বাস করতেছিলাম যে আমি কই যাচ্ছি, আমার কি হচ্ছে, আমি গল্পটার ভিতরে, আমি অ্যাক্টিংয়ের ভিতরে ঢুকতেছি। তো ওই সময়টা আসলে মিলাইতে পারবো না এই সময়টার সাথে। আমি সবসময় একটা জিনিস মনে করি, যেটা হচ্ছে যে ধরেন আমার সাথে যখনই যাই হয়, যেটা ভালো হয় বা যেটা খারাপই হয়, তো আমি সবসময় মনে করি যে এইটা হয়তো আমার কপালে এইবার ছিল না, কিন্তু নেক্সট টাইম যেটা হবে সেটা নিশ্চয়ই এটার থেকেও বেটার কিছু থাকবে। আমি ওই স্যাটিসফ্যাকশনটা আমার মনের মধ্যে রেখে দেন হচ্ছে গিয়ে আমি আমার পাসটা একটু অন্যদিকে ডাইভার্ট করার ট্রাই করি, জাস্ট বিকজ অফ আমি কখনোই ডিপ্রেশনে পড়িনি আমার লাইফে। একবার আমি ডিপ্রেশনে পড়ছিলাম, ওই একটা ডিপ্রেশনে আমি অনেক অসুস্থ হয়ে গেছি। এরপর থেকে আমি নিজেকে নিজে বলতাম সবসময় যে কখনোই ডিপ্রেশনে পড়া যাবে না, যাই হয়ে যাক, যা কিছুই ঘটুক লাইফে, যা কিছু হয়ে যাক, এটা ভালোর জন্য হয়েছে। তো ডেফিনেটলি আমি এখনও মনে করি যে হয়তোবা আমার জন্য আরও ভালো অনেক কিছু থাকবে বা আসবে। যদি নাও আসে তাও আমি মানে নেব যে ঠিক আছে, ওখানে ফাইন, এটাই আমার জন্য ভালো ছিল বা ভালো হয়েছে।
আমাকে নিয়মিত দেখা যায় না, এক হচ্ছে আমার বন্ধু ইফতেখার আহমেদ ফাহমির জন্য। কারণ ওর যতগুলো পরিচালনা ছিল তার ম্যাক্সিমাম কাজগুলোই আমি করছি। ইভেন রিসেন্টলি অনেক দিন পরে ও একটা ভালো কাজ করছে, পুতুল পুতুল খেলা নামে, জোবান এবং সাদিয়া ইমানকে নিয়ে। তো ওইটাতে আমি জানি না আমি শুটিং করবো কি না। আমি জানতে পারছি যে ও শুটিং করতেছে। আমি সকালবেলা গেলাম ওর ইউনিটে, যাওয়ার পরে ও আমার জন্য 3টা গেঞ্জি আনাইছে, বললো যে গেস্ট অ্যাপারেন্সে 4টা সিন করে দিয়ে যায়। তো আমার কাছে মনে হয় যে হাউসফুলের যে সময় যেই ক্যারেক্টার আমি করছি, ওই রকম ক্যারেক্টার বা গল্প হইলে আমাকে দর্শক আরও বেশি মনে করতে পারবে। কারণ আমি এতদিন অভিনয় করতে করতে নিজেকে ঝালাইছি, বা আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে কিভাবে আরও অ্যাক্টিংটাকে সাবলীল করা যায়, কিভাবে অভিনয়টাকে মানুষের সামনে আরও ধরে নিয়ে যায়। কারণ 2007, 8, 9 সালের গল্প বা ভিজুয়াল দেখানো একরকম, আর 2024-25 সালের গল্পটা হবে আরেক রকম। এখন অনেক আপগ্রেড হয়েছে। আমরা আগে যেই 450 ক্যামে শ্যুট হইতো, এখন ওইটা হয় না। এখন মেমোরি কার্ড দিয়ে শ্যুট হয়, বা আরও অনেক আগের থেকেই হয়। এখন সবাই ইউটিউব বেস কাজ করে, যেগুলো হচ্ছে ট্রেন্ডি কাজ করার জন্য অনেক বেশি নিজেকে ঝালাই না করতে পারলে না এই কম্পিটিশনে আসলে অনেক লোকের মাঝে টিকে থাকাটা মুশকিল। তো আমি খুব বাছা বাছা বা আমার খুব ঘনিষ্ঠজনদের কাজগুলোই আমি করার চেষ্টা করি, যে আমি ঠিক আছে এই ঘনিষ্ঠজনদের এই কাজগুলোই করলাম। কারণ আমি জানি তারা আমার জন্য যেই ক্যারেক্টারটা ফিক্সড রাখে, সেটা 2টা সিন হোক বা 3টা সিন হোক একটা নাটকে, ওই সিনগুলো করে আমি মজা পাই এবং স্যাটিসফ্যাকশনটা পাই। আমি যতক্ষণ পর্যন্ত না একটা সিন করে স্যাটিসফ্যাকশন পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত দর্শক তো পাবে না। সো আমি দর্শকরা আসলে আমার দর্শকের মনের খোরাকের জায়গায়, যে দর্শক এই অ্যাক্টরটার কাছ থেকে এই মুহূর্তে কী চাচ্ছে, আমি সেটাই রিপ্রেজেন্ট করার ট্রাই করি। এবং হাউসফুলে সেটা আমি আমার কাছ থেকে বের করে নিছে। আমি লাস্টলি হৃদয়ের অনেকগুলো কাজ করছি, আমি দেখছি যে হৃদয় আমার কাছ থেকে এগুলা বের করে নিয়ে ট্রাই করছে। আমি হৃদয়ের অনেক বেশি বেশি ভালো ভালো কাজগুলো করছি। এরপর হচ্ছে কো আর্টিস্ট কারা আছে, তারাও দেখলাম যে আমার সাথে ধর নিলয়, ফারহান, তাদের সাথে যখন কাজ করি, বা জোবান বা তৌসিফ, ওদের সাথে যখন কাজ করি, ওরাও ধরেন যে কোঅপারেট করে, আমিও কোঅপারেট করি আসলে কীভাবে কাজটা করলে সিনটা বেটার হয়। তো সেই ক্ষেত্রে হয়েছে কি যে অনেকে আবার ভয়ও করে যে জিল্লু ভাইয়ের সাথে কাজ করব, সো উনি যদি আবার কোনো ভুল টুল হইলে কোনো রকম মনে করে যে আসলে আমার ভুল হয়েছে, সো সেই ক্ষেত্রে অনেকে আবার আমার কলও করে না। তা আমি মনে করি যে যা হয় বেটারই হয়। তো আমি যদি ওইরকম ক্যারেক্টার পাই যে হাউসফুল থেকেও বেটার আমি কিছু করে দেখাইতে পারবো, অবশ্যই আমি ওই ক্যারেক্টার করব, এবং ওইটার জন্য আমি একদম আমার নিজেকে ঢেলে দেওয়ার চেষ্টা করবো। যেহেতু আমি পরিচালনাটা প্রথম শিখছি, পরিচালনাটা আমার ফার্স্ট প্যাশন ছিল। তো আমি কিছু কাজ করতে চাই যেই কাজগুলো হয়তো দর্শকের মনে জায়গা করে রাখবে। আর অভিনয়টা হচ্ছে এর পাশাপাশি আমি চালায় যেতে চাই। কারণ এটা হচ্ছে অভিনয়ের একমাত্র মাধ্যমটা হচ্ছে দর্শকের খুব কাছাকাছি যাওয়া। আর পরিচালকের হচ্ছে দর্শককে ভালো কিছু উপহার দেওয়া, ভালো কিছু কাজ দেওয়া। আমি দুইটাই দর্শককে দিতে চাই। এবং অভিনয় করে দর্শকের কাছাকাছি থাকা মানে হচ্ছে দর্শক আমাকে বলতে পারবে, যারা আমাকে পছন্দ করে বা পছন্দ নাও করে, তারা আমাকে বলতে পারবে যে ভাই এই জিনিসটা ভালো হয়নি, এই জিনিসটা ভালো হয়েছে। আর ভালো কাজ করে উপহার দেওয়া মানে হচ্ছে যে এই কাজটা অনেক দিন ধরে মনে রাখা, যে আচ্ছা এই কাজের কথাটা যেন অনেক দিন ধরে হয়। তো সেইটা আমি গোছানো আছে, সেইগুলো আমি আস্তে আস্তে করে গোছাবো। যেমন আমি যতটুকু জানি, ঋত্বিক ঘটক তার এন্টার লাইফে মাত্র 8টা সিনেমা করছে, এবং সেই 8টা সিনেমাই কিন্তু আজ পর্যন্ত আমরা যারা ফিল্ম মেকিং করি বা যারা ফিল্মের সাথে পরিচিত আছি, তারা কিন্তু ওগুলো নিয়েই কথা বলে। মানে একটা মানুষকে এক্সপ্লোর করতে আসলে বেশি কাজ লাগে না। তো আপনি কয়েকটা কাজ করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে এই কাজগুলো অনেক দিন ধরে মানুষের মনে থাকে আর কি। আমি সব ধরনের ক্যারেক্টারই করছি। কারণ আমার ফার্মি টু বি কন্টিনিউডেড সিনেমাটাতে আমার একটা ক্যারেক্টার ছিল ছোট, ওইটা অনেক বড় ছিল, ওইটা পরে ছোট হয়ে গেছে আর কি, বিভিন্ন কারণে, নানা কারণে। ওটা হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। তো আমি সব ধরনেরই ক্যারেক্টার করছি, একটা ক্যারেক্টার করি নাই যেটা একটু ব্রড আকারে, সেটা হচ্ছে একটা নেগেটিভ রোল। যে আমার একটা এমন আকারের একটা নেগেটিভ রোল করার মানে ইচ্ছা আছে, যেটার জন্য আমি যা করা লাগে, যতটুকু পরিশ্রম করা লাগে, যতটুকু যা করা লাগে, ভয়েস টয়েস যদি চেঞ্জ করা লাগে, সেই ক্যারেক্টারটা আমার করার খুব ইচ্ছা আছে, যে একটা নেগেটিভ রোল। কারণ আমি দেখছি যে আমার আশেপাশে যারা আছে বা আমাকে যারা পছন্দ করে, তারা প্রায় সময় আমাকে বলে যে ইউ হ্যাভ টু ডু আ নেগেটিভ রোল।
সো ওই ক্ষুধাটা আমার আছে যে ঠিক আছে আমি একটা ভালো নেগেটিভ রোল করে দেখতে চাই, যে বাংলাদেশে কিন্তু যারা নেগেটিভ রোল করতেছে বা করে আসছে ওই জায়গাটা কিন্তু একটা ভালো অভাব আমরা পাই সব জায়গা থেকে। তো ওইটা আমি একটা করে দেখতে চাই যে ওই অভাবটা আসলে আমি পূরণ করতে পারি কি না, বা আমাকে দেখে আরও কেউ কেউ ইন্সপায়ার হয়ে ওই জায়গাটা আসলে পূরণ করতে পারে কিনা।